This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, মধুকল্পিতা তারা কাগজে কলমে আছেন, যদিও পৃথিবীতে নেই। এমন কিছু ভোটার আছেন যারা পৃথিবীতে নেই কিন্তু এখনো পর্যন্ত ভোটার তালিকায় রয়ে গিয়েছে। এই যে নিবিড় সমীক্ষার কথা হচ্ছে, বিশেষ নিবিড় সমীক্ষার কথা হচ্ছে, যাতে মৃত ভোটারদের নাম তো বাদ যাবেই, বিহারে 20 লক্ষের নাম বাদ গেছে, এ রাজ্যে কত? এই প্রশ্নের উত্তর যদি আপনি চান তাহলে আপনাকে আমি পশ্চিম মেদিনীপুর নিয়ে যেতে পারি। যাবেন এমন একটা বুথে যেখানে মোট ভোটার সংখ্যা 715, আর তার মধ্যে ওই 715 জনের মধ্যে মৃত ভোটারের সংখ্যা 49, আর একজন হলেই হাফ সেঞ্চুরি হয়ে যেত। এসআইআর আবহে মেদিনীপুর শহরে ভোটার লিস্টে ব্যাপক গড়মিলের অভিযোগ। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে বিজেপি। অভিযোগের সত্যতা খুঁজতে বাড়ি বাড়ি গিয়েছিলাম আমরা, TV9 বাংলা। সেখানে গিয়ে আমাদের প্রতিনিধি কি দেখলেন দেখুন। এসআইআর চালুর আবহে মেদিনীপুর শহরের একটি 8 নম্বর ওয়ার্ডের 166 নম্বর অংশের আমরা একটি সার্ভে শুরু করেছিলাম ভোটার তালিকা হাতে নিয়ে। 715 জন মোট ভোটার রয়েছে, মহিলা রয়েছে 377 জন এবং পুরুষ ভোটার রয়েছে 338 জন। মোট এই 715 জন ভোটারের মধ্যে অভিযোগ আসছে যে প্রায় 49 জন ভোটার ভুয়ো রয়েছেন, যারা মৃত এই এলাকায় বা এই বুথে মোট 49 জন মৃত ভোটার রয়েছেন। আমরা সেটাই বাড়ি বাড়ি গিয়ে একবার খুঁজে বের করার চেষ্টা করব যে আদৌ যে অভিযোগটা আসছে তার সত্যতা কতটা। কেউ আছেন নাকি? সুনীল করণ আপনার মানে আপনার দাদা, উনি কি আছেন? কতদিন আগে মারা গেছেন? 23 সালের সেপ্টেম্বর। আপনাদের দিক থেকে যাবতীয় উদ্যোগ আপনারা নিয়েছেন, এখনো নাম কাটানো হয়নি, রয়ে গেছে নাম। মানে আমার বিষয় আপনার দাদা, আমার কাকা, উনিও মারা গেছে। উনিও মারা গেছেন। বাবা ওই তো বললাম দীর্ঘ 5 বছর হবে, আর তার বছর 2 আগে কাকা মারা গেছিল। আসলে আমাদেরকে ওটা তো একটু তো যোগাযোগের উদ্যোগ নিয়ে মানে বলবে, আধিকারিকদের উদ্যোগ নিয়ে, হ্যাঁ উদ্যোগ নিয়ে বলবে যে আপনারা যারা যারা মেয়েছে তাদের বলুন, যারা যারা মারা গেছে তাদের বলুন। তো সেইভাবে যদি আসে তাহলে আমি বলে দেব। আপনারা তো ডেথ সার্টিফিকেট নিয়েছেন নিশ্চয়ই? হ্যাঁ, ডেথ সার্টিফিকেট আছে। হামিদান খুশি মানে কি হন আপনার মা? উনি কি বেঁচে আছেন? মারা গেছেন কতদিন আগে? মোটামুটি 4 বছর। তারপরে আপনারা নাম কাটার ব্যবস্থা করেছিলেন? আমরা ব্যবস্থা করিনি, আমাদের বুথে যারা ভোট দেখাশোনা করে, হ্যাঁ তারা এসে নিয়ে গেছে আধার কার্ড, সবকিছু নিয়ে গেছে। হ্যাঁ, এখনো নাম রয়ে গেছে, কি বলবেন? সেটা আমি কি করে বলবো, সরকারের ব্যাপার, আমি এখানে কি। আর যারা মৃত সেই রকম বহু ভোটার কিন্তু রয়ে গেছে ভোটার তালিকায়, যেগুলো ভোটের সময় ভোট পড়ে যায়, এরকমই অভিযোগ করছেন বিরোধীরা। মেদিনীপুর থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা। এইটা আমরা বারবার ধরে বিডিও অফিসে দিই, ডেথ সার্টিফিকেট সুদান দিয়েছি। এবারে বিডিও অফিস যদি না কাটে সেখানে আমাদের কিছু নয়, আর কাগজ দিয়ে দিচ্ছি, ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছি। এরপরে যদি না কাটে সেটাকে আমার কি ওইগুলো কিছু করার আছে? হ্যাঁ, আমার যা কাজ আমরা প্রতি বছরই জমা দিই এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এবারে এসলে আমি কি করব? আমরা তো প্রতি বছর দিই, নাম কিন্তু কাটে না। হতে পারে, কিন্তু এই রোলটা মানে সারা বছরের যে কাজগুলো হচ্ছে সেটা কিন্তু ড্রাফট ফর্মে কিন্তু আমাদের এসআইআরের ঠিক আগেই কিন্তু এটা পাবলিশ হবে। সেটা সমস্ত পোলিং স্টেশনে যেভাবে আমরা শো করাই সেরকম হবে। তখনই এই যে ডিলিশন যা হয়েছে বা অ্যাডিশন যা নতুন করে হয়েছে সেই বছরের মধ্যে সেগুলো সেই রোলেই কিন্তু রিফ্লেক্ট হবে। ওখানকার বিএলও, পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম জায়গার বিএলও যারা প্রিভিয়াসলি কাজ করেছেন তারা তৃণমূলের দ্বারা নিয়ন্ত্রিত। এই জন্যই সেই বিএলওগুলোকে বেছে বেছে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে কে? সংশ্লিষ্ট ডিএম। সেই জন্য সংশ্লিষ্ট বিডিও, ডিএম, এসডিওরা দিয়েছে বলেই এইভাবে মৃত ভোটার, ভুয়ো ভোটার, মিসিং ভোটার কে আমরা বারবার খুঁজে পাচ্ছি। কোনো মানুষ মারা গেলে শুধু মুখে বললেই তো মারা গেছে হয় না, তার ডেথ সার্টিফিকেটের কপি সংশ্লিষ্ট বাড়িতে গেলে সেই বাড়ির লোক যতক্ষণ না প্রোভাইড করবেন ততক্ষণ আপনি কি করে অ্যাসিওর্ড হবেন যে সেই ব্যক্তিটি মারা গেছেন? ইআরও অ্যাপয়েন্টেড বাই দ্য ইলেকশন কমিশনার, এইআরও অ্যাপয়েন্টেড বাই দ্য ইআরও। এটা বুঝতে হবে এই প্রসেসটা। কোনো মানুষের নাম মৃত বললেই শুধু বাদ দেওয়া যায় না, সংশ্লিষ্ট রিভিশনের কাজ সোল রেসপন্সিবিলিটি লাইং অন ইলেকশন কমিশন।
এতক্ষণ আপনাদেরকে ভুতুরে ভোটারের ব্যাপারটা দেখালাম, আর এবারে চলুন আপনাদেরকে দেখায় কিছু বাংলাদেশিদের কথা। কোথাকার কথা? বারুইপুর পূর্বে, সেখানে 102 নম্বর বুথের ভোটার লিস্টে 32 জন বাংলাদেশি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। হঠাৎ করে অনেকের নাম কোথা থেকে এলো বুঝতে পারছি না, তদন্তে দাবি স্থানীয় বাসিন্দাদেরই একাংশের। আর এই 32 জনের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি, দাবি স্থানীয় বিজেপি কর্মীর। শুভেন্দু অধিকারী মিথ্যাচার করছেন, পাল্টা তৃণমূলের পঞ্চায়েত সদস্য। শুনুন। আর ওই একটা ফ্যামিলি সব, ওর সব একটাই ফ্যামিলি। এরা পুরোপুরি বাংলাদেশে খুলনার বাসিন্দা। এখানে আমরা একদিন জিজ্ঞাসা করেছি, আমি জিজ্ঞাসা করেছি তোমরা এখানে কোথা থেকে আসলে, কে এনেছে, নাম তুলে। তা ওরা নাম তুলছিল রামকৃষ্ণ বলি স্কুলে। তখন আমি ওদেরকে বার করে দিয়েছিলাম, বলছি আমরা হরেন্দ্র বললিল, আমি বেরো ওখান থেকে। তা বলছে এরা বেলে গেছি, আমি বেরো ওখান থেকে, এখানে তোদের কোনো চার্জ নেই। কি করে এদের ভোটের নাম উঠলো আমি জানি না। নাম উঠলো কিভাবে সেইটা তদন্ত করলে বেরিয়ে যাবে। কে তুলে দিল ওদের, কে এনে দিয়েছে নাম, সেটা করলে বেরিয়ে যাবে। দুদিন আগে জমি কিনলো কি রাজা নাকি নাম, সেও বাংলাদেশি ছেলে। জিজ্ঞাসা করলাম আধার কাগজ দাও, পুলিশকে জমা দেবো। সে তো তারপর দিয়ে তার দেখাই পায় না। শুভেন্দু অধিকারী যে তথ্যটা দিয়েছে একদম ঠিক। এর মধ্যে দুই একটা নাম এদিক ওদিক হতে পারে। আর যারা বাংলাদেশ থেকে এসে এখানে অধিকাংশই পূর্ব বাংলার লোক। তারপরে যেটা যাদের বাড়িতে গেছিলেন তারাই বলবে, তারা বাংলাদেশি কিনা তারাই বলবে। 32 জনের নাম কিভাবে ঢুকলো এগুলো যারা ঢুকিয়েছে রাজ্য সরকার বুঝবে কিভাবে ঢুকিয়েছে, হ্যাঁ বিএলওরা বুঝবে। যে লিস্টটা উনি করেছে কোথা থেকে পেলো, কি নিজে বানালো, সেটা আমার জানা নেই। ওনার মাথা খারাপ হয়ে গেছে। 2025-এর লিস্ট, দীপ মজুমদার, পিতা বিপুল মজুমদার, সিরিয়াল নাম্বার হচ্ছে নাম্বার 7, সায়ানা সানা। ইনি বলছেন এগুলো নাকি বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা। তাহলে এখানে আদৌ এখানে কোনো রোহিঙ্গা থাকে না। আর আমার এখানে কোনো বাংলাদেশি মুসলমান আমার ভোটে, আমার বুথে 104 নম্বর বুথে কোনো বাংলাদেশি রোহিঙ্গা নেই। বিহারের সকল ভোটার নতুন ভোটার কার্ড পাবেন, পুরনো ভোটার আইডি কার্ড বাতিল করা হবে। এখন বিহারের সকল ভোটার নতুন ভোটার আইডি কার্ড পাবেন, শুধুমাত্র নতুন কার্ড দিয়েই ভোট দেওয়া যাবে। 1 সেপ্টেম্বরের মধ্যে বিএলওর কাছে নিজের লেটেস্ট ছবি সাবমিট করতে হবে। আচ্ছা, ক্লাস 6-এর বাচ্চা কি 2 মাসে 21 লক্ষ টাকার পিৎজা খেতে পারে? কথাটা শুনে সবাই প্রথমে অবাকই হয়েছিল, কিন্তু থানা পুলিশ হতেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ল। নাবালককে হুমকি দিয়ে বাড়ির আলমারি থেকে টাকা হাতানোর চাপ, তার জন্য ওই বাড়ির আলমারির চাবির ডুপ্লিকেট মানে নকল করা হয়েছিল। অভিযুক্ত ওই নাবালকেরই সহপাঠীর মা সহ 3 জন। কালনা থেকে আমাদের এক্সক্লুসিভ প্রতিবেদন। এই যে টাকাগুলো কি করলি? এদিক ওদিক খরচা হয়েছে, বন্ধুর মা নিয়েছে, সব টাকা নিয়েছে বড়রা। ওই টাকা দিয়ে নাহলে মার্ডার করে দেবো। এ যেন কেঁচো খুঁড়তে কেউটে। বাড়ি বিক্রির লক্ষ লক্ষ টাকা হাতাতে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রকে ব্ল্যাকমেলিং, আলমারির লকারের চাবি নকল করিয়ে বান্ডিল বান্ডিল টাকা হাতানো, দীঘায় নিয়ে গিয়ে সমুদ্রে ডুবিয়ে মারার হুমকি। মারাত্মক সব অভিযোগ বন্ধুর মা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। শুরুতে মনে হয়েছিল নেহাতি উঠতি বয়সের দুষ্টুমি, বাড়ির আলমারি থেকে টাকা সরিয়ে বন্ধুদের সঙ্গে হুল্লোড় করার ফন্দি। কিন্তু পূর্ব বর্ধমানের কালনায় লক্ষ লক্ষ টাকার পিৎজা সাভারের ঘটনা যে এভাবে অন্যদিকে মোড় নেবে তা অনেকের ধারণার বাইরে ছিল। কত করে নিতিস প্রতিদিন? আমি হিসাব বুঝি না, আমি একটা করে বান্ডিল ধরতাম, নিয়ে যেতাম, একটা বন্ধু বলে ও নিয়ে নিত পুরোটা, যেমন ওখান থেকে 5,000 টাকা গুনে দিত। তুই টাকা গুনতে পারিস না? বন্ধুর মা তো মায়েরই সমান, তার বিরুদ্ধে কিনা এমন ফন্দি আটার অভিযোগ। হতভম্ব নাবালকের পরিবার। সবসময় কি বলেছে যে যদি তুই আমাকে টাকা না দিস তোর বাবাকে তোর মাকে বলবো, তুই মার খাওয়াবো। গৌরী বলেছে যে টাকা না দিলে পরে তোকে জানে খতম করে দেবো। দীঘায় নিয়ে গেছে, মাঝখানে জলে নিয়ে গিয়ে বলছে তুই নাম। চাবি কি বাড়িতে থাকতো? তো না, আমি অন্য জায়গায় সরিয়ে রাখতাম। তার আগে তো চাবি নিয়ে গিয়ে চাবি মনে ছাপ করে নকলি চাবি বানিয়ে। আচ্ছা, ডুপ্লিকেট চাবি বানিয়েছিল গৌরী বলে মোটরসাইকেল নিয়েছে, বুলেট গাড়ি নিয়েছে। এই ঘটনায় গৌরী সিংহ রায়, আকাশ স্বর্ণকার এবং ছোটকা মল্লিক নামে 3 অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে।
যদিও কালনা মহকুমা আদালত এদিন তাদের জামিন মঞ্জুর করে। অভিযুক্তরা কেউ ক্যামেরার সামনে মুখ খুলতে চায় না। আমার ছেলেকে ধার দিয়েছে। কে ধার দিয়েছে? বাচ্চাটা? বাচ্চাটা ধার দিয়েছে যে গাড়ি ছাড়াও, আমি পরে আমার আস্তে আস্তে দিয়ে দেবে 500 করে। কত টাকা ধার দিয়েছে? 25,000। ওই ছেলেটা 1 লাখ টাকা দিয়ে মোবাইল দিচ্ছে লোককে। আপনারা তদন্ত করুন, ও টাকাটা কোথায় পেল? ওদের ঘরে অত 25 লাখ টাকা ঘরে কেউ রাখে? প্রশ্ন উঠছে, ষষ্ঠ শ্রেণীর এই ছাত্রের বাড়ির বিক্রির টাকা যে বাড়িতেই রাখা আছে তা কিভাবে বাইরের লোক জানতে পারলো? নাবালকের হাতে কাঁচা টাকা দেখেই কি অর্থ লোপাটের ফন্দি? তাই কি ছাত্রকে ভয় দেখিয়ে টাকা হাতাতে চাপ দেওয়া হচ্ছিল? সন্দেহভাজনদের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। কালনা থেকে কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা। প্রান্তিক স্কুল, জীর্ণ পরিকাঠামো, কোলাহল হারাচ্ছে ক্লাসরুম। সামান্য সরকারি সাহায্য যে পড়ুয়াদের মুখে হাসি ফুটতে পারত তা আজ চূড়ান্ত অবহেলিত। পড়ুয়ারা তো আর ভোটার নয়, তাই কি এত উদাসীনতা? অনুদান এবং উৎসবের ডাকে নিদানিতে কি ঢাকা পড়ে যাচ্ছে মৌলিক চাহিদাগুলি? রাজ্যের নানান প্রান্তের স্কুলগুলি জীর্ণতা সেই প্রশ্নই প্রকট করছে। চলুন আজ আপনাদের নিয়ে যাই বাঁকুড়ায়। ধগড়িয়া প্রাথমিক স্কুল, 6টি ক্লাসরুমের মধ্যে 4টির ছাদ চুইয়ে জল পড়ে, মাঝে মধ্যে খসে পড়ে চাঙর। 2টি ঘরে 63 জন পড়ুয়াকে বসিয়ে চলে পঠন পাঠন। শৌচালয়ের দেওয়াল ভেঙে চৌচির, 2টি নলকূপ থাকলেও জল পানের অযোগ্য। 5টি ক্লাসের জন্য মাত্র 2 জন শিক্ষক। দীর্ঘদিন ধরে স্কুলের কোনো কাজ হয়নি ঠিকমতোভাবে, রক্ষণাবেক্ষণ যে স্কুলের যেগুলো প্রয়োজন সেগুলো ঠিকমতো হয়নি। পুজোর অনুদান দিয়ে ওটা শুধুমাত্র ভোট কেনার জন্য সরকারের একটা প্রোগ্রাম। আমি এখানকার হেডমাস্টার, আমি এই ক্লার্ক, আমি এই পিয়ন, আমি এই টিচার, আবার আমাকে সামগ্রিকভাবে সব কিছু দেখতে হয়। আমি আসলে অ্যাকচুয়াল বলতে গেলে হাফ টিচার পড়ে যায়। মানে একটা সিঙ্গেল টিচারের পক্ষে 50-60টা ছেলেকে ভালো করে পড়ানো কি সম্ভব বলুন? আগে পরিকাঠামোটা, পুজোটা পরে হলেও চলবে। সরকার টাকা দিচ্ছে ওদের নিজের স্বার্থের মতে, কিন্তু এই আমাদের গরিব মানুষের যদি আগে এরকম ইয়া করতো তাহলে হ্যাঁ এই স্কুল এই যে ছেড়ে পড়ে যাচ্ছে আর হচ্ছে, তাহলে এগুলো আগেই দেখতো। এই কাদা পথ ধরেই স্কুলে যেতে হয়, পড়ুয়াদের হাতে ওঠে জুতো। একইভাবে পাশে থাকা ICDS কেন্দ্রেও পৌঁছায় শিশুরা। প্রত্যেকের হাতে জুতো, কিন্তু কেন তাদের হাতে জুতো করে স্কুলে আসতে হচ্ছে? সরকারিভাবে প্রত্যেক স্টুডেন্ট তারা জুতো পেয়েছে, কিন্তু সেই জুতো পরে তারা স্কুলে আসতে পারে না। বাড়ির যে জুতো পরে তারা স্কুলে আসে, স্যার জুতো মানে বুট পেয়েছি। হ্যাঁ, সেটা পরে আসোনি কেন? কাদা বলে আসেনি, কাদা লাগে যাবে। প্রতিদিন স্কুল আসো? হ্যাঁ। তো কাদায় পড়ে যাও মাঝে মধ্যে? হ্যাঁ। কোন কোন ক্লাস বসো এক একটা ক্লাসে? 2, 3, 4, 5, 4। সবাই একসঙ্গে বসে ক্লাস করো? হ্যাঁ। শিক্ষকদের দাবি বারবার সংশ্লিষ্ট দপ্তরে কড়া নেড়েছেন, কিন্তু হাল ফেরেনি স্কুলের পরিকাঠামোর। সামান্য অনুদান পেলে স্কুলের হাল কি বদলাতে পারত না? প্রশ্ন তুলছে অভিভাবকরা। বেহাল স্কুলের স্বাস্থ্য, চড়ছে রাজনৈতিক চাপানুতর। ক্লাবকে দেন, খয়রাতি করুন, দান করুন, সব কিছু করুন, ওই ভোট ব্যাংকটার থেকে একটু নজর এড়িয়ে আপনি অন্তত পরিষেবাটা দিন। এরা যদি আজকে ভোটার হতো, আজকে দেখতেন এদেরকে মাথায় করে নিয়ে নাচতো। সবার আগে আসতেন এখানে নেতা মন্ত্রীরা ঝাঁপিয়ে পড়ছে। ছেলেদের শিক্ষা, স্বাস্থ্য, বেঁচে থাকা, কাজ, এগুলো একদম শেষ হয়ে গেছে। তার একটা নমুনা আপনারা আজকে দেখে এলেন কেঞ্জাকুড়াতে গিয়ে। স্কুলে ঢোকার জন্য যে রাস্তা আপনারা খারাপ বলছেন, সেটা ইমিডিয়েট আমরা পঞ্চায়েতের সঙ্গে অলরেডি কথা বলেছি গতকাল। আর যে ক্লাসরুমগুলির খারাপ রয়েছে, রিপেয়ারিং গ্র্যান্ট আমাদের এসেছে, আমরা প্রক্রিয়া শুরু করেছি। একদিকে রাজ্য সরকার যখন পুজোয় লক্ষ লক্ষ টাকা খরচ করছে, প্রতিটি পুজোকে লক্ষ লক্ষ টাকা অনুদান দিচ্ছে, তখন প্রাথমিক স্কুলের এই বেহাল অবস্থা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন আগে স্কুলের হাল ফেরুক, তারপর না হয় ধুমধাম করে পুজো হবে। বাঁকুড়া কেঞ্জাকুড়ার ধগড়িয়া প্রাথমিক বিদ্যালয় থেকে ক্যামেরায় বুধন কর্মকারীর সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। এর পাশাপাশি আরেকটা ছবি দেখাই। খানাকুলের বিস্তীর্ণ এলাকা বানভাসী, স্কুলে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল পড়ুয়াদের, বাড়ছিল স্কুল ছুটের সংখ্যা। ওই বলে না, সাংবাদিকদের হাতে আর কি আছে বলুন, পেন ইজ মাইটিয়ার দেন সোর্ড। তাই রাস্তায় নেমে প্রতিবাদ করে, সশস্ত্র প্রতিবাদ করেও অনেক সময় যা হয় না, হওয়ানো যায় না, TV9 বাংলার খবরে সেটা অন্তত ঘটল। এটা আমাদের গর্ব না, এটুকুই আমাদের প্রাপ্তি। দিন শেষে আপনাদের এমন একটা ছবি দেখাচ্ছি যে ছবিটা বাংলার গ্রামে গ্রামে দেখতে পারলে, দেখাতে পারলে আমরা খুশি হতাম।
পড়ুয়াদের স্কুলে নিয়ে যেতে নৌকার ব্যবস্থা করলো প্রশাসন। TV9 বাংলার খবরের জোরে নড়ে চড়ে বসলো। যদি গোটা বাংলা জুড়ে এভাবে নড়ে চড়ে বসতো তাতে না হয় একটু কম বাজেটেই পুজো হতো, আপত্তি ছিল না। খানাকুলের স্কুলের এই গল্প পৌঁছে যাক বাংলার ঘরে ঘরে, এটাই TV9 বাংলা চায়। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।